এই সাতচন্নি বিদ্যুতের মতন হাত বাড়িয়ে কার্তিক শকুনের ঘাড় মটকে দেয়। সে সেখানেই মারা যায়। এরপর পেতনি আর সাতচন্নি মিলে ঠেলাগাড়ির মুরগিগুলো ছিঁড়ে কাঁচা খেতে শুরু করে। আজ আরো একটি পাখির মৃতদেহ নিয়ে দাহ করতে সকলে মিলে শ্মশানের দিকে যায়। এই শ্মশানটার চারপাশে কেমন যেন গা ছমছমে ভাব, মনে হচ্ছে অভিশাপ ঘিরে আছে। হ্যাঁ রে ভাই, যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে এখান থেকে পালাতে হবে। চল রে ভাই, এখান থেকে তাড়াতাড়ি চল। আরে তাড়াতাড়ি পা চালা, এই জায়গা ভালো নয়। সূর্যাস্তের আগেই এখান থেকে কেটে পড়তে হবে, তাহলে এই অভিশাপের জাল থেকে কোনো পাখি আর বেঁচে বাড়ি ফিরতে পারবে না। চল চল তাড়াতাড়ি পা চালা। তারপর সব পাখিরা পা চালিয়ে শ্মশানের দিকে এগিয়ে যায়। সকলে গিয়ে চিতায় মরদেহ তুলে আগুন দেয়। তখন প্রায় সন্ধে নেমে এসেছে। চিতার আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, যেন শ্মশানটাকে গিলে খাচ্ছে। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ ডাক শোনা যাচ্ছে। ওই শিয়ালের ডাকটা শুনতে পাচ্ছিস? ওটা যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। চুপ, এখনই পালাতে হবে। হঠাৎ করে শ্মশানে এক ভয়ানক তাণ্ডব শুরু হয়ে যায়। প্রচন্ড জোরে বাতাস বইতে থাকে। গাছের ডাল ভেঙে পড়া শব্দে চারদিকে কেঁপে ওঠে। ওরে ওরে, প্রকৃতি নষ্ট হয়েছে। কোনো অশরীরী আত্মা চারপাশে ঘোরাঘুরি করছে। তাড়াতাড়ি পালা রে। ঠিক তখনই ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা। জ্বলন্ত চিতার উপর সেই মৃত পাখিটা ডানা ঝাপটাতে শুরু করে এবং তাদের দিকে ঘুরে কুৎসিতভাবে খিলখিলিয়ে হাসতে থাকে। সর্বনাশ, পালা রে পালা পালা। সর্বনাশ, পালা রে পালা। তারপর তারা সেই মৃত আত্মপোড়া পাখিটাকে সে অবস্থাতেই ফেলেই প্রাণপণে সেখান থেকে পালিয়ে যায়। শিমুলতলার এই শ্মশানে দিনের বেলাও কোনো পাখির আসতে গা ছমছম করে। আর ভুল করেও যদি সূর্যাস্তের পর সেখানে কেউ আসে, সে আর নিজের প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে না, কারণ সেখানে বাসা বেঁধেছে অপঘাতে মৃত্যু হওয়া এক পেতনি আর সাতচুন্নি। ধর ধর, কতদিন যাবৎ আত্মরা দুর্গন্ধযুক্ত মাংস খেয়ে যাচ্ছি। আমার আর ভালো লাগে না। আর বলিস না, আমিও বিরক্ত। কতদিন হয়ে গেল টাটকা কাঁচা মাংস আর উষ্ণ রক্তের স্বাদ পাইনি। আরে কেউ তো এই শ্মশানের গণ্ডির মধ্যে একা আসে না, কোনো শক্তিমান সাধকও আসে না যাকে মেরে আমরা শক্তি অর্জন করতে পারবো। এত চিন্তা করিস না, কাল রাতে আমাদের শক্তি সর্বোচ্চ পর্যায়ে থাকবে। আমরা চাইলেই যা খুশি তা করতে পারবো। তাহলে কালকে একটা বড় সড়ো শিকার ধরতে হবে। আমাদের পেটের জ্বালা আর কতদিন সহ্য করব। পরের দিন সকালবেলা বাজারের কার্তিক শকুনের মাংসের দোকানে এলেন এলাকার প্রভাবশালী সম্রাট ঈগল। এই যে কার্তিক শকুন, মাংসের দর কি চলছে? আজ ভালো মুরগির মাংস কত করে নিচ্ছ? নমস্কার ঈগল বাবু, যদি কাটা মাংস নেন দাম একটু বেশি, আর যদি গোটা মুরগি একবারে নেন দাম কম করে দেব। তা কি পরিমাণ দেব বলুন স্যার? আজ নেব না। আজ আমার বাড়িতে একটা ছোটখাটো উৎসব আছে। আমার দুই মেয়ে হিমনি আর তুষারের জন্মদিন। প্রায় 30-40 জনের আয়োজন, অনেক মাংস লাগবে। আজ সন্ধ্যার মধ্যে অন্তত অনেকগুলো মুরগি আমার চাই। তুমি আমার বাড়িতে মাংস ডেলিভারি দিয়ে আসতে পারবে তো? কোনো চিন্তা করবেন না ঈগল বাবু, আপনার ঠিকানায় সঠিক সময়ে মাংস পৌঁছে যাবে। আপনি শুধু ঠিকানাটা দিন। কিন্তু কার্তিক, আমার বাড়িটা শিমুলতলা শ্মশান পার হলেই তুমি কি সেই রাস্তা পেরোনোর সাহস করবে? কার্তিক শকুন একটু ভয় পেয়ে যায়, কিন্তু ব্যবসার কথা ভেবে নিজেকে সামলে নেয়। আমি তো ব্যবসা করি ঈগল বাবু, ভূতে আমার ভয় নেই। আপনি নিশ্চিন্ত থাকুন, সন্ধ্যের আগে আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে।
সন্ধে হওয়ার ঠিক আগে আগেই কার্তিক শকুন তার ঠেলা গাড়িতে অনেকগুলো মুরগি ভালো করে বেঁধে সম্রাট ঈগল বাবুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এই অন্ধকার হওয়ার আগেই ফিরতে হবে। শ্মশানের পথটা আজ পার হতেই হবে। আজকের রাতটা নাকি অশুভ আত্মাদের জন্য খুবই শক্তিশালী হয়। সাহস রাখতে হবে, ব্যবসার জন্য তো আমাকে যেতেই হবে। তারপর সে ঠেলা গাড়ি নিয়ে সাবধানে রওনা দেয়। সাহস রাখতে হবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার পথটা তাড়াতাড়ি পার হতে হবে। শাকচুন্নি, অনেকদিন পর শ্মশানে আজকে খাবার গন্ধ পাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছিস, তাজা শকুনের গন্ধ আসছে রে। আরে শুধু শকুন নয়, মুরগিরও গন্ধ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে আমাদের শিকার এদিকেই আসছে। আসতে দে বেটাকে, আজ মজা হবে। ঠিক তারপরেই কার্তিক শকুন সেই শ্মশানের সীমার মধ্যে ঢুকতেই পেতনি আর শাকচুন্নি তার সামনে বাজ পড়ার মতন ঝাঁপ মারে। কার্তিক শকুন ভয়ে ঠেলা গাড়ি নিয়ে থমকে দাঁড়িয়ে যায়। ওরে বাবা, আপনারা কে? আমাকে ছেড়ে দিন, আমি কোনো ক্ষতি করিনি। আমি মাংস ডেলিভারি নিয়ে যাচ্ছিলাম। আপনারা চাইলে এই মুরগিগুলো নিয়ে যান, আমাকে শুধু প্রাণে মেরে ফেলবেন না। শুধু মুরগি? এই বলেই শাকচুন্নি বিদ্যুতের মতন হাত বাড়িয়ে কার্তিক শকুনের ঘাড় মটকে দেয়। সে সেখানেই মারা যায়। এরপর পেতনি আর শাকচুন্নি মিলে ঠেলা গাড়ির মুরগিগুলো ছিঁড়ে কাঁচা খেতে শুরু করে। আরে থাম, এই শকুনটাকে এখন খাবো না। চল আমরা ওর রূপ ধরে ওর বাড়িতে যাই। ওখানে প্রচুর অতিথি আছে, আরো অনেক খাবার পাবো। কিন্তু সব মুরগি তো আমরাই খেয়ে ফেললাম, এখন কি নিয়ে যাব? আরে চিন্তা করিস না, আমার কামাল দেখ। পেতনি তার শক্তি প্রয়োগ করে কার্তিক শকুনের মৃতদেহকে একটি বড় চামড়া ছাড়ানো মুরগির মতন বানিয়ে দেয়। এরপর শাকচুন্নি আর পেতনি উভয় কার্তিক শকুন ও তার সহকারীর রূপ ধরে ঠেলা গাড়ি নিয়ে সম্রাট ঈগল বাবুর বাড়িতে পৌঁছে ছদ্মবেশী থাকা পেতনি আর শাকচুন্নি। এই কার্তিক, তুমি এত দেরি করলে কেন? আর কি সর্বনাশ, তুমি মোটে একটা মুরগি এনেছো? এতগুলো অতিথি খাবে কি? তুমি কি পাগল হয়ে গেছো? চিন্তা করবেন না ঈগল বাবু, এই একটা মাংস দিয়েই সব অতিথির পেট ভরে যাবে। এর গুণগত মান খুব ভালো। আমরা এখনই মাংস রান্না করে নিয়ে যাচ্ছি। আমার এই সহকারী দারুণ রাঁধে, দেখবেন সবাই প্রশংসা করবে। কার্তিক, তোমার গলাটা কেমন যেন পাল্টে গেছে মনে হচ্ছে, আর তোমার চোখ দুটো কেমন যেন লাল লাল। যাকগে, তাড়াতাড়ি কাজ শেষ করো। তারপর পেতনি আর শাকচুন্নি রান্নাঘরে যায়। সেখানে গিয়ে তারা দেখে নানান রকমের লোভনীয় খাবার সাজানো আছে। ওরে বাবা, কত খাবার! কতদিন এমন ভুরি ভোজ হয়নি। ও ঠিক বলছিস, কিন্তু আগে আমাদের তৈরি করা খাবার পরিবেশন করা যাক। ওরা কার্তিকের মাংস খাবে, আর তারপর আমরা ওদেরকে খাবো। হা 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 হা। তারপর ওরা ছদ্মবেশে ওই মাংস রান্না করে অতিথিদের দেয়। সেই মাংস খাওয়ার পরেই সব অতিথি অসুস্থ হয়ে পড়ে। কেউ তীব্র বমি করে, কেউ জ্ঞান হারায়। আসলে তারা তো মুরগির মাংস ভেবে মরা কার্তিক শকুনের মাংস খেয়েছে। অতিথিদের এই অবস্থা দেখে সম্রাট ঈগল বাবু তীব্র রাগে রান্নাঘরের দিকে যায়। তিনি যা দেখেন তাতে তার আত্মা খাঁচা ছাড়া হওয়া জোগাড়। রান্নাঘরে কার্তিক শকুন ও তার সহকারী কেউ নেই, আছে দুই রাক্ষসী। একজন গরম ঝোল থেকে কাঁচা মাংসের টুকরো তুলে খাচ্ছে, আরেকজন কাঁচা মাংস এমনি চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সম্রাট ঈগল বাবু আতঙ্কে সেখান থেকে পালিয়ে যান। বাইরে এসে তিনি কাঁপতে কাঁপতে সবাইকে তার সব কথা খুলে বলেন। এই রাক্ষসগুলোকে তাড়ানোর একটাই উপায়, জঙ্গলের সবচেয়ে ক্ষমতাবান সাধক পেঁচাকে ডেকে আনতে হবে। তিনিই পারবেন এই বিপদ থেকে রক্ষা করতে। তারপরে জঙ্গলের সবাই সাধক পেঁচাকে সেখানে নিয়ে যায় আর সব কথা তাকে খুলে বলে।
সব শুনে সাধক পেঁচা মনে মনে এক ভয়ঙ্কর ফন্দি আটে। এই তো সুযোগ, আজ রাতে আমি ওদের বন্দি বানাবো। এই দুই শক্তিশালী আত্মাকে বসে আনতে পারলে এই জঙ্গলে আমাদের ক্ষমতা চিরস্থায়ী হবে। আমি যা ইচ্ছে তাই করতে পারবো। চিন্তা করো না, তোমরা আমাকে সেই স্থানে নিয়ে চলো। জঙ্গলের সবাই সাধক পেঁচাকে আবার সম্রাট ঈগল বাবুর বাড়ির রান্নাঘরের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি তার বিশেষ সাধনায় বসেন। বেরিয়ে আয় বলছি, আজ তো না আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি অনেক দিন ধরে তোমাদের মতো শক্তি সন্ধান করে চলেছি। সাধক পেঁচা তার মন্ত্রের শক্তি প্রয়োগ করতেই পেতনিয়া শাকচুন্নি তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানে প্রকট হয়। ছেড়ে দে আমাদের। তোর এত বড় সাহস হলো কিভাবে? ভণ্ড সাধক, তুই কি ভেবেছিস আমাদের শক্তি দিয়ে তুই ক্ষমতা দখল করবি? তোর সেই ক্ষমতা নেই, তোর সাধনা সফল হবে না। ছেড়ে দে আমাকে। হ্যাঁ, তোদের শক্তি এখন আমার হাতে, আর পালানোর কোনো পথ নেই। এই বলে সাধক পেঁচা একটি বিশেষ পাত্রর মধ্যে পেতনিয়া শাকচুন্নিকে বন্দি করতে সক্ষম হন। তিনি উপস্থিত পাখিদের উদ্দেশ্যে ঘোষণা করেন, আর কোনো ভয় নেই, এই দুই অতৃপ্ত আত্মা আর কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা এখন নিশ্চিন্ত থাকতে পারো। এই বলে সাধক পেঁচা সেই স্থান ত্যাগ করে। কিন্তু পরের দিন সকালবেলা জঙ্গলের পাখিরা এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। জঙ্গলের বটতলায় সাধক পেঁচা মরে আছে। কে যেন ঘাড় মটকে তাকে নির্মমভাবে মেরে ফেলেছে। তার গোটা শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, আর সেই পাত্রটি খালি। পেতনিয়া শাকচুন্নি সেখানে কোনো চিহ্ন নেই। আজও সেই শিমুলতলার শ্মশানে গেলে গা ছমছম করে। রাত্রিবেলা ভুল করেও সেখানে কেউ গেলে সে আর বেঁচে ফিরতে পারে না।